আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমি যে ভিডিওগুলো করি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি আয়কর আইনজীবী, আমার সম্মানিত করদাতাদেরকে আয়কর বিষয়ে কিছু অ্যাওয়ারনেস করা এবং আমরা যারা আয়কর পেশা নিয়ে কাজ করি তাদের মধ্যে নলেজ শেয়ারিং। যাই হোক, আজকের যে বিষয়টা হচ্ছে যে কীভাবে আপনার ট্যাক্স প্ল্যান করবেন, যার মাধ্যমে আপনি আপনার করের বোঝা কিছুটা কমাতে পারবেন। অর্থাৎ একটি পরিকল্পিত ট্যাক্স প্ল্যানিং করা, যার মধ্যে আপনি লফুলি আপনার ট্যাক্স বার্ডেনটাকে কিছুটা কমিয়ে ফেলতে পারবেন। তো আসা যাক মূল আলোচনায়। যারা নিয়মিত কর দেন, আপনারা জানেন যে করের দুটো বর্ষ আছে, একটি হলো আয়বর্ষ আর একটি কর বর্ষ। আপনি আয়বর্ষ মানে হচ্ছে যে আয়বর্ষে আপনি জুলাই থেকে যেটা শুরু হয় আর কি, জুন পর্যন্ত আপনি যে আয়টা করবেন সে আয়ের উপরেই কিন্তু পরবর্তী বছর আমরা যেটাকে করবর্ষ বলি, সেই করবর্ষে আপনাকে রিটার্ন দাখিল করতে হয়। আর রিটার্ন দাখিলের সময় কিন্তু ওই যে পূর্ববর্তী যে আয়বর্ষ আছে সেই আয়বর্ষের যে হিসাব নিকাশ, অর্থাৎ আপনি কত টাকা আয় করলেন, কত টাকা বিনিয়োগ করলেন, কত টাকা খরচ করলেন, কীভাবে সম্পদ অর্জন করলেন, সমস্ত হিসাব নিকাশ কিন্তু আপনার পরবর্তী বছরগুলোতে দিতে হয় বা বছর দিতে হয়। আর সেই জন্য একটা হলো আয়বর্ষ আর একটা হলো করবর্ষ। তা আমরা আজকের যে আলোচনা হবে সেটা হচ্ছে যে আয়বর্ষ নিয়ে। অর্থাৎ আপনি যদি আপনার আয়বর্ষটাকে প্ল্যান করেন তাহলে আপনি কিন্তু করবর্ষে গিয়ে আপনি কিছুটা বেনিফিট পাবেন। তো কীভাবে আপনি সেটা করবেন? তো আমাদের টার্গেট হচ্ছে কি, লফুলি ট্যাক্স অ্যাভয়েড করা, অর্থাৎ যেটা আমরা অ্যাভয়েডেন্স অফ ট্যাক্স। তো সেটা আমাদের ইনকাম ট্যাক্সের দুটো ওয়ে আছে, দুটোভাবে আমরা কাজ করি বা অনেক সময় দুটো বিষয় অনেকে করে। সেটা হচ্ছে যে ট্যাক্স অ্যাভয়েড করে আর ট্যাক্স ইভেশন। তো ট্যাক্স অ্যাভয়েডেন্স যেটা সেটা হচ্ছে লফুলি, অ্যাভিয়েশন হচ্ছে এটা হচ্ছে যে আনলফুলি, যেটার জন্য আপনাকে কনসিকুয়েন্স পোহাতে হয়। অর্থাৎ যেটা আপনি যদি ইভেশন করেন তা পরবর্তীতে আসলে এই ইভেশনটার জন্যে আপনাকে অনেক সময় ট্যাক্স বার্ডেনটা বেড়ে যায়। আর আপনি যদি লফুলি এটাকে অ্যাভয়েড করেন বা ট্যাক্স বার্ডেনটাকে কমান, তাহলে সেটা কিন্তু আপনার জন্য কোনো বার্ডেন হবে না। তো আসা যাক আলোচনায়। আপনারা জানেন আয়কর নিয়ে অনেকের আয়কর ভীতি থাকে। আপনারা যারা ইনকাম করেন, বিভিন্ন রকম ইনকাম করে থাকেন বা আপনারা ইনকাম করার পরে আবার এই ইনকাম থেকে কিছু সঞ্চয় থাকে, এই সঞ্চয়টাকে আবার এই সঞ্চয়িত টাকাটা আপনার বিনিয়োগ করেন। তো মানুষের কাছে রেখে দেওয়া হয় না, যে কোনো একটা ফরম্যাটে আপনি বিনিয়োগ করেন। তো আপনি একটা ল্যান্ড কিনলেন, অথবা আপনি একটা সঞ্চয়পত্র কিনলেন, অথবা আপনি ডিপিএস ইনভেস্ট করলেন, হ্যাঁ, যে কোনো একটা ফরম্যাটে আপনি সেটাকে ইনভেস্ট করেন। তো সেই বিষয়টা এখানে আমরা আলোচনা করব। তো আপনি কীভাবে করলে আসলে আপনার কিছুটা ট্যাক্স বাড়ে কমে যেতে পারে। তো আসা যাক, যদি আপনার ইনকাম থাকে, আপনি একটা যেগুলো করমুক্ত বিনিয়োগ আছে সেখানে আপনার ওই বিনিয়োগটা করলে কিন্তু আপনার ইনকামটা আপনার করমুক্ত থাকবে। ধরুন আপনার ওয়াইজার্নার্স বন্ড কিনলেন, এটা কিন্তু এই আয়টা কিন্তু আপনার করমুক্ত। আপনার আইটি এনেবল আপনি বিজনেস করেন, এটা কিন্তু একটা করমুক্ত ব্যবসা, আপনি ওটা তো ইনভেস্ট করতে পারেন। তারপরে আপনার ধরুন আপনি ক্ষুদ্র কুটির শিল্প যেগুলো আপনি এক্সপোর্ট করবেন সেগুলো আপনার করমুক্ত ইনকাম, সেখানে আপনি বিনিয়োগ করলে আপনার সেই বিনিয়োগজিত আয়টা আপনার করমুক্ত হবে। তো এটা আমাদের যেই করমুক্ত আয়ের যে 6 শিডিউল অনুসারে যদি আপনি এই আয়গুলোতে বিনিয়োগ করেন বা ওই আয়গুলো করেন, সেখানে কিন্তু আপনার সরাসরি ওখানে যদি ওই ধরনের বিজনেসে যদি আপনি ইনভেস্ট করেন, সেই ধরনের বিজনেসগুলো কিন্তু আপনার মানে করমুক্ত আয় হিসাবে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি একটা ব্যবসা করেন, পরিকল্পনা করেন, সেই ব্যবসাটা যদি চিন্তা করেন যে এখানে আমার ট্যাক্স ফ্রি ইনকাম হবে, তাহলে সেই বিনিয়োগটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ট্যাক্স বার্ডেনটাকে অনেক কমিয়ে দেবে। অর্থাৎ আপনার কোনো ট্যাক্স বার্ডেন তৈরি হচ্ছে না এই বিনিয়োগ থেকে বা এই ব্যবসা থেকে। তারপর আমরা চলে যাই যে আমাদের আরও কিছু টেকনিক আমরা বলবো আপনাকে, যেগুলো ফলো করবেন। সেটা হচ্ছে, 1 নম্বর বললাম যে করমুক্ত যে বিনিয়োগগুলো সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। তারপরে আপনি আরও কিছু পদক্ষেপ দিতে পারেন, যেমন আপনার বিদেশে যদি আপনার কোনো ইনকাম থাকে, যেমন যারা রেমিটেন্স যোদ্ধা বিদেশে থাকেন, তারা অনেক সময় এই বৈধ টাকাটাকেই এই ব্যাঙ্কিং চ্যানেলে আনেন না, হুন্ডির মাধ্যমে আনেন বা অন্য কোনো ওয়েতে আনেন, যেটা আসলে লফুলি না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইটা ব্যাঙ্কিং চ্যানেলে আনতে হবে, তাহলে আপনার এই
আয়টা পুরোপুরি করমুক্ত। সুতরাং আপনাকে এটা খুব কেয়ারফুলি করতে হবে। আপনি যদি ব্যাংকিং চ্যানেলে আনেন তাহলে আপনার এই আয়টার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, এবং এই আয় থেকে আপনি যে কোনো বিনিয়োগ করবেন সেটা আপনার ট্যাক্স ফ্রি ইনকাম থেকে বিনিয়োগটা হবে। এছাড়া আপনি যদি কোনো স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ থাকে, সেখানে আপনি নগদ লভ্যাংশটা না নিয়ে আপনি যদি মূলধনী লাভ করেন, তাহলে সেখানে আপনার কিছু ট্যাক্স বাড়েন কমে আসবে। ক্যাপিটাল গেইনটা করলে আপনি যদি ক্যাশ ডিভিডেন্ড নেন, আর সেখানে যদি আপনি ক্যাপিটাল নগদ লভ্যাংশ না নিয়ে যদি আপনি মূলধনী লাভটা মানে ক্যাপিটাল গেইনটা করেন, তাহলে সেখানে আপনার কিছুটা ট্যাক্স বার্ডেনটা কম আসবে। তারপরে আপনি কিন্তু খেয়াল করতে হবে যে আপনার রাউন্ড দ্য ইয়ার কিন্তু গত বছর যে ইনকামটা থাকে এবং যে ট্যাক্সটা আপনি দিয়েছেন, সেই ট্যাক্সটা কিন্তু এই বছর আপনাকে কি করতে হবে, 4টা কিস্তিতে পরিশোধ করার নিয়ম আছে। তো ওই 4টা কিস্তিতে পরিশোধ করা মানে হচ্ছে আমাদের অগ্রিম করটাকে, এটাকে অগ্রিম কর পরিশোধ বলে। অর্থাৎ আপনার বিগত বছরের যে যাদের ইনকাম 6 লাখ টাকার উপর ইনকাম থাকে, তাদের যে ট্যাক্স লাইবিলিটি হয়, সেই লাইবিলিটি গত বছর যে লাইবিলিটি সেটাকেই 4টা কিস্তিতে এবার পরিশোধ করবেন। যদি এবার আরও বেশি হয় আপনি বেশি দেবেন। মিনিমাম 75% পর্যন্ত আপনি অবশ্যই পেড করতে হবে। যদি 75%-এর নিচে আপনি অগ্রিম পরিশোধ না করেন, তাহলে এই ডিফারেন্টের উপরে আপনার কিন্তু ইন্টারেস্ট আসবে। তাহলে আপনি যে শুধুমাত্র অগ্রিম করটা, যেহেতু আপনার কর দিতেই হবে, তাই সেই ক্ষেত্রে আপনি অগ্রিম করটা না দেওয়ার জন্য আপনার একটা ইন্টারেস্ট ইনভলভ হচ্ছে, যার ফলে আপনার ট্যাক্স বার্ডেনটা বেড়ে যাচ্ছে। আর আপনি যদি অগ্রিম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্সের বছর শেষে ট্যাক্সের বার্ডেনটাও কমে যায়। অনেকের কাছে অগ্রিম দেওয়ার জন্য ট্যাক্স অফিস থেকে চিঠি যায়, সেক্ষেত্রে তারা এটাকে মনে করে যে কেন দিল। অ্যাকচুয়ালি এটা একটা এক্সপার্ট ল, এটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনাকে এটা অগ্রিম, এই ল অনুসারে আপনাকে এই ট্যাক্সটাকে অগ্রিম দিতে হবে। তাহলে পরে আপনার ইন্টারেস্টের বার্ডেনটা থাকলো না। তারপরে আপনার কিছু বিনিয়োগ আছে চূড়ান্ত বিনিয়োগ, যেমন আপনার সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারেন, যেটা একদম ফাইনাল ট্যাক্স। এই ট্যাক্সটা যদি একবার এটা তো কেটে ফেলা হয়, এবং যতই আপনি এটার উপর ইন্টারেস্ট পান বা প্রফিট পান, এটার উপর আর কোনো ফার্দার ট্যাক্স দিতে হবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি সঞ্চয়পত্র বা এই জাতীয় বিনিয়োগগুলো করেন, তাহলে সেক্ষেত্রে আপনার চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে, আপনার ট্যাক্স বার্ডেনটা কম আসবে। যেমন আপনি যদি ডিপিএস ইনভেস্ট করেন, তাহলে সেভাবে তো রেগুলার ইনকাম আপনি যা কাটবে তার চেয়ে আরও বেশি, যদি আপনার স্ল্যাব বেশি হয় আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে। কিন্তু ডিপিএস এবং সঞ্চয়পত্র ডিফারেন্ট, এফডিআর এবং ডিপিএসের ডিফারেন্স হতো যে আপনি যদি ডিপিএস বা এফডিআর করেন, সেখানে কিন্তু আপনাকে রেগুলার ট্যাক্স দিতে হবে, অনেক বেশি ট্যাক্স বার্ডেন হতে পারে। আর যদি আপনি সঞ্চয়পত্রতে ইনভেস্ট করেন, তাহলে আপনার যেটা কাটবে, অর্থাৎ যে 10% কাটা হবে সেটাই চূড়ান্ত। আর ডিপিএস এবং এফডিআর ক্ষেত্রে আপনার 25% বা 30%ও ট্যাক্স হতে পারে। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার কিছু বিনিয়োগ আছে বা কিছু দান আছে, যেখানে আপনি বিনিয়োগ করলে আপনি কিছু রিবেট পাবেন, অর্থাৎ আপনার কিছু বার্ডেন কমে আসবে। আপনি যদি কিছু অ্যালাওয়েবল বিনিয়োগ, যেটা আমরা বলি, আপনি জীবন বিমাতে বিনিয়োগ করতে পারেন, ডিপিএসে বিনিয়োগ করতে পারেন, অথবা সঞ্চয়পত্র অথবা শেয়ার বাজার, এই ধরনের অনেকগুলো সুপার অ্যানিমেশন তহবিল, তারপরে আপনার সরকারি ট্রেজারি বন্ড, তারপরে ডিপিএস স্টক এক্সচেঞ্জ বললাম, এগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগগুলো করলে অ্যালাওয়েবল যে লিমিট আছে, যেমন আপনি সঞ্চয়পত্র করলে 5 লাখ টাকা করতে পারেন, তবে আপনার যদি ডিপিএস করেন সেখানে 1,20,000 টাকা পর্যন্ত করতে পারেন। এই ধরনের বিনিয়োগগুলো করলে সর্বোচ্চ আপনার ট্যাক্সেবল ইনকামের 20% পর্যন্ত আপনি এটা আপনার অ্যাকসেপ্ট করবে, 20% পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে ম্যাক্সিমাম। অর্থাৎ টোটাল যে আপনি বিনিয়োগ করবেন, আপনার যে ইনকাম, সেটা 3% ম্যাক্সিমাম আপনার অথবা আপনার ট্যাক্স হবে, রিবেট পাবেন। অথবা আপনি যে বিনিয়োগ করছেন সেটা 15%, অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে হুইচ ইজ লোয়ার। অর্থাৎ আপনি যাই বিনিয়োগ করেন না কেন, সেটা 3%, টোটাল ইনকামের 3% আপনার যেই অ্যামাউন্টটা আসবে সেটা, অথবা টোটাল আপনার অ্যালাউবেল যে ইনভেস্টমেন্ট সেটা 15%, অথবা 10 লাখ। এই তিনটার মধ্যে যেটা লোয়ার, ওই অ্যামাউন্টটা আপনি টোটাল যে আপনার ট্যাক্স লাইবিলিটি হবে সেখান থেকে এটা কমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বার্ডেন কমে আসলো। আপনার 1 লাখ টাকা যদি ট্যাক্স লাইবিলিটি হয়, আপনি 20,000 টাকা যদি রিবেট পান, তাহলে আপনার 80,000 টাকা বার্ডেনটা কমে আসবে। এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটার এই বিনিয়োগের সাথে আপনি কিছু দানও করতে পারেন। দান করলে অনেক সময় আমরা দান করি, উইলিংলি দান করি, তো দানগুলোও কিন্তু আপনি বেনিফিট পাবেন যদি আপনি এই ধরনের বিভিন্ন অ্যালাওয়েবল দানগুলোতে করেন। বিশেষ করে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্কেল ফাউন্ডেশন, SOS চিলড্রেন্স, তারপরে বাংলাদেশ জাতীয় বধির ফেডারেশন, তারপরে গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আসেনি মিশন, তারপরে এই যে ফেলিসেফ কেয়ার সেফটি অফ বাংলাদেশ, PCSB-তে যদি আপনি বিনিয়োগ করেন, আগামী এডুকেশন ফাউন্ডেশন, সিটি কর্পোরেশনের বাইরে NBR অনুমোদিত কোনো চ্যারিটি হাসপাতালে যদি আপনি বিনিয়োগ করেন,
জাকাত ব্যবস্থাপনা আমাদের 2023 সালে যেটা করা হয়েছে, সেটাতে যদি আপনি বিনিয়োগ করেন, জাকাতে যদি আপনি দেন, সেটাও কিন্তু আপনার দান হিসেবে গণ্য হবে। সেটাও ওই যে টোটাল বিনিয়োগ এবং টোটাল দানের অর্থাৎ 3% মানে টোটাল আপনার বিনিয়োগের যেই আপনার যে টোটাল ইনকামের 20% এটা আপনি বিনিয়োগ অথবা দান করতে পারবেন। আর এই 20% এক্সিড করা যাবে না, তাহলে সেটা এই পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। তারপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি কোনো গ্রুপ বিমাতে বিনিয়োগ করেন, সেটাও আপনি পাবেন। তারপরে নতুন একটা আমাদের আয় হলো, সেটা হচ্ছে যে আল সুন্নাহ ফাউন্ডেশনে যদি আপনি কোনো কিছু দান করেন, সেটা কিন্তু আপনার আয় থেকে কমে যাবে। অর্থাৎ এখানে রেয়াত না, এখানে হচ্ছে যে আয় থেকে কমে যাবে। অর্থাৎ যদি আপনি আল সুন্নাহ ফাউন্ডেশনে কোনো বিনিয়োগ করেন বা কোনো দান করেন, সেক্ষেত্রে ওই দানটা আপনার টোটাল ট্যাক্সেবল আয়টা আপনার কমাই দিবে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ওটা হচ্ছে রিবেট, আর এটা হচ্ছে আপনি যদি এটা নতুন করা হয়েছে আল সুন্নাহ ফাউন্ডেশনের জন্য। তো এটা আপনারা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমাদের খুব বেশি খেয়াল করি না আমরা, যারা বাড়ি খাতে ইনকাম আছে, তাদের বাড়িওয়ালাদের এই ক্ষেত্রে খুব বেশি খেয়াল থাকে না। 25,000 টাকা পর্যন্ত আপনি ইনকামটা ক্যাশ নিতে পারবেন। 25,000 টাকার উপরে যদি আপনি কোনো ইনকাম পান, মানে বাড়ি ভাড়া ইনকাম পান, এটা অবশ্যই আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন এবং সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি সেটা ট্রানজ্যাকশন করবেন। না হলে কিন্তু আপনার এই টাকাটার উপরে আপনার একটা লাইবিলিটি তৈরি হতে পারে। এবং বিশেষ করে আপনি সেটার বাড়ি ভাড়ার ক্ষেত্রে আরও কিছু নিয়ে চলতে হবে, সেটা হচ্ছে আপনি যেই ডকুমেন্টগুলো আপনি সংরক্ষণ করবেন, ডিড সংরক্ষণ করবেন, এবং বিশেষ করে চুক্তিপত্রগুলো আপনি তো অবশ্যই রাখবেন, কার সাথে কত চুক্তি আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যে অ্যালাওয়েবল যে খরচটা, সেটা আপনি ক্লেম করবেন। আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা অনেক সময় আমরা এটা খেয়াল করি না, সেটা হচ্ছে যে যে শূন্যতা ভাতা থাকে, সেটা ক্ষেত্রে বর্তমান আইনে বলা হচ্ছে যে ইলেকট্রিক বিলের ডকুমেন্ট দেখাতে হবে যে আপনার ওখানে ইয়েটা হয়নি, কনজামশনটা হয়নি, তবে এটা খালি আছে। অথবা আপনি এই ক্ষেত্রে আপনার ট্যাক্স অফিসকেও জানিয়ে রাখাটা উচিত, যে তাহলে অনেক সময় তারা জানলো যে না, যদি প্রয়োজন হয় ইনভেস্টিগেশন করে দেখলো শূন্যতা ভাতা অনেক সময় ভাড়া সুটিয়ে থাকে না, সেক্ষেত্রে আপনি অফিসকে একটু ইনফর্ম করে রাখলেন, অথবা আপনার যে ইলেকট্রিক বিল আছে সেটা সংরক্ষণ করে রাখবেন, যে অ্যাকচুয়ালি আমার কনজামশনটা হয়নি, যেহেতু ভাড়া ছিল না। যারা বাড়ি ভাড়া সম্পত্তি ইনকাম আছে, তাদের এই 25,000 টাকার উপরে গেলে সে ট্যাক্স মেনটেন করবেন, চুক্তিগুলো রাখবেন, এবং ওই যে আপনার যেটা ব্যাংকিং একটা অ্যাকাউন্ট করবেন। এরপরে যেটা আপনার যদি শূন্যতা ভাতা থাকে, সেটা আপনি অবশ্যই কী করবেন, এটার ক্লেম করার সময় আপনার ডকুমেন্টটা সংরক্ষণ করছেন। কিছু কিছু নগদ লেনদেন আমরা অনেকে নগদে একজনকে একজন দিই, ঋণ দিই, তারপরে আপনার ওই যে ডোনেশন দিই, তো সেক্ষেত্রে 5 লাখ টাকার উপরে গেলেই কিন্তু এটা ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে, আদার্স ইনকাম হয়ে যাবে। তো যারা 5 লাখ টাকার উপরে, বিশেষ করে সম্পর্ক ভাই বোন, তারপরে বাবা মার ছাড়া, দান ছাড়া, দানের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি আপনার বাবা মা ভাই বোনকে দান করেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইল থেকে মাইনাস হবে, আপনার ট্যাক্স ফাইলে প্লাস হবে, বা আপনি যদি দেন আপনার মাইনাস হবে, ওনার প্লাস হবে। এটা কন্ডিশন, এখানে 5 লাখ টাকার বিষয় না। আর যারা 5 লাখ টাকার উপরে, যেমন আমি একটা ঋণ নিলাম, কিন্তু এটা ব্যাংক চ্যানেলের মাধ্যমে নিতে পারিনি, আমি যে রিয়েলি একজন থেকে পার্সোনালি 20 লাখ টাকার লোন নিয়েছি, তাহলে অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নেবেন। এটা একটা খেয়াল রাখতে হবে। 5 লাখ টাকার উপরে গেলে কিন্তু বাকি 15 লাখ টাকা কিন্তু আপনার ডিজেলাও হয়ে যাবে। এটা একটা খেয়াল রাখতে হবে। সঠিক সময়ে রিটার্নে আপনার সম্পদ ব্যয় এবং দায় প্রদর্শন করবেন। আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ট্যাক্সেবল আপনার ইয়ে আছে, মানে ইনভেস্টমেন্ট করার টাকা আছে, কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন নাই, বা ইনভেস্টমেন্ট আর দেখান নাই, হাইড করে ফেলছেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী যদি আপনি দেখান, তাহলে সেটা ম্যাটার অফ আনডিসক্লোজড হয়ে গেল, অর্থাৎ ডিফল্টার হয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি আর দেখাতে পারবেন না। তো তাই টাইমলি যেটা যে আয় বর্ষের, সেটা অবশ্যই তার সাবসিকুয়েন্ট কর বর্ষে আপনি এটাকে দেখিয়ে ফেলবেন। আর যদি নাও থাকে, সেটা যথাযথ ব্যাখ্যা দিয়ে, প্রয়োজনে ট্যাক্স দিয়ে হলেও আপনি সেটা দেখালে পরে আপনার পরবর্তীতে যদি আপনি ধরা খান বা আপনাকে ফাইন্ড আউট করতে পারে, সেটা জরিমানা, ইন্টারেস্ট, অনেক কিছু আসবে, সেটা আপনার বার্ডেনটা বেড়ে যাবে। তো সুতরাং এটাকে সময় মতো দেখানোই যুক্তিসঙ্গত। এবং যদি প্রয়োজন হয়, আপনি কিছু আপনার যে ডিক্লারেশন করে, আপনার যে ইনকাম যদি কোনো কিছু আগে ডিক্লেয়ার না থাকে, ইফ ইউ হ্যাভ এ ভ্যালিড ইনকাম অর লিগাল ইনকাম, ইউ ক্যান শো, আপনি ফার্স্ট রিলেশনে আপনি ডিক্লেয়ার করে আপনি ট্যাক্স দিয়ে এবং যথাযথ জরিমানা দিয়ে আপনি আপনার সম্পদগুলো দেখানোই যুক্তিসঙ্গত। তাহলে পরবর্তী যদি ট্রেস হয়, তাহলে ফাইল রিওপেন হবে, তাতে আপনার ট্যাক্স তো দিতেই হবে, উইথ পেনাল্টি, উইথ ইন্টারেস্ট। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আয়কর রিটার্ন তো সময়মতো দিতে হবে। আয়কর রিটার্ন যদি আপনি সময়মতো না দেন, অর্থাৎ কর দিবসের মধ্যে না দেন, 30 নভেম্বরের মধ্যে না দেন, তাহলে এরপরে যে জরিমানা 174 আমরা যেই 2% জরিমানা দিতে হয়, আর অন্য যেই বিষয়টা থাকে,
পেনাল্টি। তো সেগুলো আপনার ইন্টারেস্ট অ্যাভয়েড করার জন্য আমি যথাসময়ে আমার রিটার্নটা দাখিল করার প্ল্যান করব, যেন আমার এই বিষয়ে অতিরিক্ত কোনো ট্যাক্স বার্ডেন তৈরি না হয়। তাহলে আপনি খেয়াল করেন, যদি এই বিষয়গুলো আপনি প্ল্যান করতে হবে জুলাই থেকে, ফ্রম জুলাই থেকে শুরু করতে হবে এবং সারা বছর এটা আপনি কমপ্লাই করবেন, তাহলে দেখবেন যে ওভারঅল আপনার অনেক ট্যাক্স লাইবিলিটি কমে আসছে এবং আপনি যথাযথভাবে আপনি মানে অনেক বেনিফিট পাবেন। এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা আমার বক্তব্যতে কোনো রকম কনফিউজড থাকে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, মেসেজ দিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। আর আপনাদেরকে একটা পরামর্শ হচ্ছে, আপনারা ইনকাম ট্যাক্সের বিষয়টাকে খুব ইজিভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যারা নিজে করতে পারার যে আইন বিধান আছে করবেন, যদি সেই ক্ষেত্রে আপনাকে ভালো মতো জেনে শুনে এই যে পরিবর্তনগুলো জেনে আপনি ইনকাম ট্যাক্সের রিটার্নটা দাখিল করবেন। যেমনি সেমনি একটা 18 করে একটা রিটার্ন দাখিল করে ফেলার যে প্রবণতা, এটা একেবারেই আপনাদের জন্য আমি মনে করি ঠিক হবে না। কারণ পরবর্তী আইনি বিধানগুলো অনেক কঠিন, যেখান থেকে আপনাকে কোনো লয়ারও সেভ করতে পারবে না, যেহেতু আপনি আগেই আইনটাকে ভায়োলেট করে ফেলছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি বুঝেন, ভালো মতোই বুঝে, এবং চেঞ্জেসগুলো, ইনকাম ট্যাক্সের বিষয়টা কঠিন এই কারণে যে এটা চেঞ্জ হয়, খুব বেশি চেঞ্জ হয়, এবং আমাদের যে বাজেট অধিবেশনে যেটা আমাদের চেঞ্জ হয় সেটা তো হয় এই অধিবেশনে, এরপরেও কিন্তু বিভিন্ন রকমের এসআরও মাধ্যমে কিংবা বিশেষ আদেশের মাধ্যমে চেঞ্জ হয়, যার ফলে আপনি যেটাকে মনে করছেন সঠিক সেটা সঠিক নাও থাকতে পারে। এই জন্য অলওয়েজ আমি পরামর্শ দিব, আপনারা নিজে খুব ভালো মতো বুঝে করবেন, অথবা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে একজন ট্যাক্স কনসালটেন্ট অথবা একজন যিনি ভালো বুঝেন ওনার পরামর্শ দিতে পারেন। এবং কোনোভাবেই দোকানের টাইপের দোকান, এইটের দোকান, সেটার দোকান, যারা এটা বুঝে না, যাদের এটা পেশা না, সেখানে যেয়ে প্রতারিত হবেন না। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।